শেষ হলো সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। কুড়িগ্রামের প্রার্থিতা বাতিল নিয়ে হট্টগোল। কাল থেকে আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা। কুড়িগ্রামে মনোনয়ন পাওয়ার আশায় একাধিক প্রার্থীর বারবার দলবদল, তবে বদলায়নি স্থানীয়দের ভাগ্য। গণভোট নিয়ে এখনো অন্ধকারে বাগেরহাটের বেশিরভাগ মানুষ। আমরাই নতুন ভোটার, আমরাই এখনো আসলে এই গণভোট সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। গ্রেফতারের 15 ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদি। থানার সামনে রাতভর উত্তেজনা, নাটকীয়তা। সারা দেশে তীব্র শীতে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ঝিনাইদহে ঘন কুয়াশায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, প্রাণ গেছে দুজনের। নোয়াখালীতে অবৈধ যানবাহনের দাপট বাড়ছে, যানজট, দুর্ঘটনার ঝুঁকি। নানা অপরাধে ব্যবহার হচ্ছে নম্বর প্লেটবিহীন গাড়ি। গাড়ির কাগজপত্র ঠিক থাকে না বা গাড়ির বডি ফিটনেস নাই। এগুলো দিয়ে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মার্ডার হয়। সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগার উদ্ধার, চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে খুলনায়। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ। মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যাচাই বাছাইয়ের শেষ দিনে কুড়িগ্রামের প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয়। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল ও উত্তেজনা। কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। ফরিদপুরে 1 আসনে বিএনপি ও জামায়াত সহ 15 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই পর 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়। 8 জনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল 5টা পর্যন্ত। পরে তাদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। খুলনার 6টি সংসদীয় আসনে 46 জন প্রার্থীর মধ্যে 35 জনের মনোনয়নপত্র বৈধ এবং 11 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। মানিকগঞ্জ 1 ও 2 আসনে বিএনপির বিদ্রোহী সহ 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনার 5টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে 6 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও দিনাজপুর 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন এবং ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ জানাতে ফরিদপুর যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম হিমেল আছেন আমাদের সঙ্গে। হিমেল, শেষ পর্যন্ত কত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর এই বিষয়ে প্রার্থীদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানাবেন। সোয়া, আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে ফরিদপুর 1 আসন, যেটি আসলে আলফাডাঙ্গা, মধুখালী এবং বোয়ালমারী এই 3 উপজেলা নিয়ে গঠিত যে আসনটি, সেই আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। বেলা 11টা থেকে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। এই আসনে মোট জামাত, বিএনপি সহ মোট 15 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই বাছাইতে আপনার 7 জন প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা সাথে সাথেই বাতিল করেন এবং বাকি 8 জন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করেন। তো ফলশ্রুতিতে এই আসনে কিন্তু আসলে কোনো প্রার্থী ছিল না বলা চলে, এবং যাদেরকে স্থগিত করা হয়, যাদের মনোনয়ন, তার মধ্যে জামায়াতের প্রার্থী ছিলেন, বিএনপির প্রার্থী ছিলেন, এবং তাদেরকে আজ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হয় যে তাদের যে কাগজপত্রের যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটা তারা সংশোধন করে দিলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে। এবং এই 8 জনের
জনের মধ্যে 7 জন কিন্তু ইতিমধ্যেই তাদের যে কাগজপত্রের যে ত্রুটিগুলো ছিল সেটি সংশোধন করে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন এবং 7 জন প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন এবং একজন প্রার্থীকে বাতিল দিয়েছেন। তো সেই ক্ষেত্রে এই সর্বশেষ যে অবস্থা তাতে এই আসনে 15 জন প্রার্থীর মধ্যে 8 জন প্রার্থিতা বাতিল হয়েছে এবং 7 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা 4টি আসনে 24 জন। এই আজকের এই যাচাই বাছাই দিয়ে জেলার যে 4টি আসনের যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে নির্বাচন আয়োজনের যে সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত সুষ্ঠু রয়েছে এবং এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের যে করা দরকার তারা সেই পদক্ষেপই গ্রহণ করবেন। ছোয়া হিমেল, আপনাকে ধন্যবাদ। বিগত নির্বাচনগুলোয় কুড়িগ্রামের 4টি আসনের মধ্যে 3টিতেই মনোনয়ন পাবার আশায় একাধিক প্রার্থী বারবার করেছেন দলবদল। বারবার দল বদলালেও বদলায়নি সাধারণ মানুষের ভাগ্য। তবে নির্বাচনের ক্ষেত্রে দলীয় আদর্শ অবিচল থাকলে জেলার উন্নয়ন সম্ভব, দাবি সচেতন মহলের। ভোট আসে, ভোট যায়, বদলায় মুখ, বদলায় দল, তবে নিয়তি রানীদের ভাগ্য যেন ভোটের ফলাফলের বাইরেই থেকে যায়। কুড়িগ্রাম পৌরসভার চৌধুরীপাড়া গ্রামের বিধবা নারী নিয়তি রানী 3 মেয়ের বিয়ে দিয়েছেন অন্যের বাসায় কাজ করে। ছেলে নিয়ে থাকেন খাস জমির জরাজীর্ণ ঘরে। একাধিকবার ভোট দিয়েছেন, কিন্তু তার জীবনে আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। দ্রব্যমূল্যের চাপে মৌলিক অধিকার তো দূরে থাক, ভালো খাবার পাওয়াই আজ তাদের স্বপ্ন। এমপি, চেয়ারম্যান, মেম্বার সবাইকে ভোট দিছি, সবাই মনে করো বহুত জিনিস দিবে চায়, দিয়ে আশা দেয়, আশা পূরণ করে পায় না। নিয়তি রানীর মতো জেলার হাজারো পরিবার আজ বঞ্চিত খাদ্য, শিক্ষা, চিকিৎসা আর কর্মসংস্থান থেকে। 16টি নদ নদী বেষ্টিত এই জেলায় 54 বছরেও গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প। এমপি কি, চেয়ারম্যান কি, মেম্বার কি, সকালে ভোট দিয়ে এসেছি সেই থাকিয়ে, কিন্তু আমারগুলোর জন্য তো কিচ্ছু করে নাই। বিগত নির্বাচনগুলোতে কুড়িগ্রামের 4টি আসনের মধ্যে 3টিতেই ঘটেছে প্রার্থীদের দলবদলের ঘটনা। 12টি জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 2, 3, 4 আসনে মনোনয়ন পেতে প্রার্থীরা একাধিকবার দল বদলালেও বদলায়নি জনগণের আর্থসামাজিক অবস্থা। স্থানীয়দের দাবি, এমপিদের জবাবদিহিতা না থাকায় কাগজেই সীমাবদ্ধ থেকেছে উন্নয়ন। আগে যে এমপি ছিল তারা তো দল পরিবর্তন করার পর মনে করেন তাদের আখের গোছাইছে, এলাকার জেলার কিছু করে নেই। হঠাৎ করে একটা দলে গিয়ে মার্কা নিয়ে এমপি হওয়ার পরেও ওরা সংসদে যে কথা বলবে বা ওই দলেও ওদের মনে হয় ওইভাবে ভিত্তি ছিল না। তবে এবারের নির্বাচনে ভিন্ন চিত্র। আসনগুলোতে নেই দলছুট প্রার্থীর আনাগোনা। এতে নেতাকর্মীদের মধ্যে জেগেছে আশার আলো। বলছেন, দলীয় আদর্শে রাজনীতি হলে উন্নয়নও আসবে। কুড়িগ্রাম জেলার 4টি আসনেই আমাদের যেহেতু নিজস্ব প্রার্থী, ধানের প্রার্থী এবং কি কোনো উড়ে এসে জুড়ে বসা করে প্রার্থী নাই, তাই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ধানের পক্ষে কাজ করতেছি। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায়, বিগত সময়ে জনগণের সাথে দূরত্ব তৈরি হওয়ায় পরিকল্পিত উন্নয়ন হয়নি ভাঙন কবলিত এই জেলায়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কোনো পলিটিক্যাল ক্যারিয়ার ছাড়াই তারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, তো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। বাট কুড়িগ্রাম এই অঞ্চলটা, পিছিয়ে পড়া যে অঞ্চলটা, এটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় যে এই অনেক সময় ব্যাহত হয়। এটি হচ্ছে যে প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা থাকেন, তারা এটিকে ব্যাহত করেন। কিন্তু এটিকে বাধা দেওয়ার জন্য একমাত্র রাজনীতিবিদদেরই প্রয়োজন। রাজনীতি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে প্রশাসন এটার সুযোগটা নেয়। কুড়িগ্রামে 9টি উপজেলায় 73টি ইউনিয়ন, 4টি পৌরসভা নিয়ে গঠিত 4টি সংসদীয় আসন। আসনগুলোতে স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের 13 জন, বিএনপির 2 জন, জাতীয় পার্টির 19 জন, স্বতন্ত্র জেপি এবং মুসলিম লীগের 1 জন করে নির্বাচিত হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বহুল প্রতীক্ষিত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সংসদ নির্বাচন নিয়ে জনসাধারণের আগ্রহে পারদ তুঙ্গে থাকলেও গণভোট নিয়ে এখনো অন্ধকারে বাগেরহাটের অধিকাংশ মানুষ। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে দেশের মানুষ। ঘরে বাইরে চায়ের দোকানে এখন নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, কিন্তু আলোচনা থেকে অনেকটাই দূরে গণভোট।
প্রান্তিক জনপদে বেশিরভাগ মানুষের নেই গণভোট নিয়ে স্পষ্ট ধারণা। কেন এই গণভোট কিংবা হ্যাঁ না ভোটের মাধ্যমে কি পরিবর্তন আসবে সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 45 থেকে 46% আমরাই নতুন ভোটার। আমরাই এখনো আসলে এই গণভোট সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা স্মার্টফোন চালাচ্ছি, আমরা ফেসবুক করছি, আমরা ইনস্টাগ্রাম দেখছি, কিন্তু আমরা আসলে কিন্তু কোনোভাবেই জানতে পারছি না যে গণভোটটা বিষয়টা কি। আমরা এখনো এটা সম্পর্কে বেশি অবগত না। এটা যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই ভোটটা হ্যাঁ বোধক হবে কিংবা না বোধক হবে। এই হা ভোট না ভোট এটা সম্পর্কে কোনোদিন শুনিও নাই, দেখিও নাই, জানিও না। আর এটা উপকারিতা অপকারিতা সম্পর্কে আমার কোনো আমরা জানিও না, কারো কাছ থেকে শুনবো তারাও জানে না। জুলাই সনদের প্রস্তাবনা বাস্তবায়নে হবে এই গণভোট। 4টি প্রশ্নের বিপরীতে ভোটাররা দিবেন হ্যাঁ অথবা না জবাব। তবে প্রচারণার অভাবে মাঠ পর্যায়ে এর সুফল পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গণভোট সম্পর্কে জুলাই অভ্যুত্থানের কি একটা গণভোট হবে, কিন্তু ওইটা আসলে আমরা বুঝি না। জুলাই সনদের বিষয়ে আসলে পাবলিক খুব একটা ভালো জানে না। আমি মনে করি এই জন্যই সচেতন করা উচিত প্রত্যেকটা পাবলিককে। জেলা প্রশাসক জানান, দ্রুতই গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা শুরু হবে। রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে সোচ্চার তারাও। গণভোটের বিষয়টি মানুষের কাছে একেবারেই নতুন, তো এই বিষয়ে নির্বাচন কমিশন প্রচারণামূলক বিভিন্ন আমাদেরকে ম্যাটেরিয়ালস দিয়েছে, আমরা সেগুলি প্রচার করছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন উপাসনালয় এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা এগুলো ব্যাপক প্রচারের আয়োজন করেছি। আমরা অবশ্যই উদ্যোগ নিব। আমরা সাধারণ জনগণের কাছে এটি নিয়ে কথা বলছি যে গণভোট অবশ্যই আমাদের সবাই যারা জানে না তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। সংখ্যাগরিষ্ঠ মানুষ হ্যাঁ ভোট দিলে পরবর্তী নির্বাচিত সংসদ জুলাই সনদ অনুযায়ী সংবিধান পরিবর্তনে আইনত বাধ্য থাকবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গ্রেফতারের 15 ঘণ্টা পর সকালে জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসান। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক মাহাদির জামিন মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন। আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা। বাণিজ্যক আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। শায়েস্তাগঞ্জ থানার ওসির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসানের বাগবিতণ্ডার এই ভিডিও ভাইরাল হলে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে বক্তব্যের একটি অংশকে স্লিপ অফ টাং উল্লেখ করে ভিডিও বার্তা দেন মাহাদি। উক্ত পরিস্থিতিতে আমার স্লিপ অফ টাং হওয়ায় আমি দেশবাসী এবং সংশ্লিষ্ট সকলের নিকট দুঃখ প্রকাশ করছি। ঘটনার সূত্রপাত শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক নয়নকে আটক নিয়ে। নয়ন জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন দাবি করে তাকে ছাড়িয়ে আনতে শুক্রবার থানায় যান মাহাদি। এক পর্যায়ে ওসির সাথে বাগবিতণ্ডা হয় তার। ভিডিও ভাইরালের পর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় মাহাদির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। রোববার সকালে মাহাদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। আমরা তার আসামির পক্ষে জামিন শুনানি করি। লার্নেড কোর্ট তাকে 200 টাকার বন্ডে স্থায়ী জামিন প্রদান করেছে। জামিনে মুক্তির পর মাহাদিকে বরণ করে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জামিন হয় সন্তুষ্টি জানান তারা। যারা জুলাইকে মুছে ফেলার পরিকল্পনা করেছিল তাদেরকে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দেব জুলাই মুছে ফেলা এত সহজ না। সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এদিকে শনিবার দুপুরে মাহাদিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মাহাদি হাসান সংগঠনের কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।
পৌষের শেষ ভাগে এসে সারা দেশে বেড়েছে শীতের দাপট, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ব্যাহত হয় দেশের প্রধান 2 নৌ রুটের ফেরি চলাচল। নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহ নদীতে পড়েছে একটি ট্রাক, মারা গেছে চালক ও হেলপার। বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি। পৌষের শীতে জুবুথুবু জনজীবন। রাত হলেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। সকালে সূর্যের দেখা মেলেনি দেশের বেশিরভাগ জায়গায়। ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। জীবিকার তাগিদে তীব্র শীতের মধ্যেই কাজে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। নেই পর্যাপ্ত শীতবস্ত্র। বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি। সবচেয়ে ভোগান্তিতে ছিন্নমূল ও হতদরিদ্ররা। এত ঠান্ডা, দিনও ঠান্ডা। আমাকে এমন যদি ভালো একটা কাপড় চুপড়ি নেয়, আমরা পরে আছি এরা কাজ কাম করবো, এরকম নয়। প্রায় 1 সপ্তাহেরও বেশি হয়ে গেল, আকাশের থেকে সূর্য বাড়ায়নি, আর এগুলো কাপড় চোপড়ও কুলাচ্ছে না। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। দিনের অর্ধেক পার হওয়ার পর রোদ উকি দিয়েছে সেখানেও, তবু কমেনি শীতের দাপট। বিকেল গড়াতেই বেড়েছে হিমভাব। ঘরের থেকে বেরোতে পারতেছে না, কাজ কাম করতে পারতেছে না, সাধারণ মানুষের খুবই সমস্যা। আমরা দোকানদার ব্যবসায়ী যারা আছি, তারা তো কাস্টমারও হচ্ছে না, দোকানে কেনা বেচা একবারে সীমিত। দুর্ঘটনা এড়াতে রাত থেকেই পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে একটি ফেরি। প্রায় 12 ঘন্টা ধরে ঘাটে আটকে ছিল অনেক যানবাহন। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায় ডাল বোঝাই একটি ট্রাক। চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শীতের আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, বিকেলে এখন শীতের কেমন দাপট দেখছেন, আর কুয়াশার কারণে কি আদৌ সূর্যের দেখা মিলেছে কিনা আজকে জানাবেন। সোহার, কুয়াশার দাপটে আজও কিন্তু সূর্যের দেখা মেলেনি রংপুর অঞ্চলে, এবং বিকেলের যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, এই সময় যখন অনেকটা ফর্সা থাকে, কিন্তু এখন এই মুহূর্তে কোনো ধরনের এখনই কিন্তু রোড লাইট জ্বালিয়ে, যে হেডলাইট জ্বালিয়ে যে গাড়িগুলো আছে, গাড়িগুলো যাওয়া শুরু করেছে। আমি একটু তথ্য যদি দিতে চাই আপনাকে, যে আমরা গেল নভেম্বর মাসের শেষ সপ্তাহে যমুনা আমরা একটা প্রতিবেদন প্রচার করা হয়েছিল যে এই জানুয়ারি মাসে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে তাপমাত্রা, এবং একটানা 10 থেকে 12 দিন সূর্যের দেখা নাও মিলতে পারে। সেটি কিন্তু এখন শুরু হয়ে গেছে। এবং আজকের তাপমাত্রার কথা যদি বলি এই রংপুর অঞ্চলের, তাহলে আপনি বুঝবেন যে রংপুরে সকাল 9টায় 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল 11.0 ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর সৈয়দপুরে ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাটে ছিল 11.0 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর ডিমলাতে ছিল 12.0 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁয়ে ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাটে ছিল 12.0 ডিগ্রি সেলসিয়াস এবং গাইবান্ধায় ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে তাপমাত্রাটি, এটি কিন্তু এই গেল প্রায় 10 দিন থেকে কিন্তু অব্যাহত আছে। এবং এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে, যেটি আবহাওয়াবিদরা বলছেন যে যারা বৃদ্ধ নারী এবং শিশু আছেন তাদেরকে একটু দেরিতে ঘুম থেকে উঠতে বলছেন। এবং বিশেষ করে আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে এই যে বীজতলাগুলো আছে, সেই বীজতলাগুলোও কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কৃষিতেও এর প্রভাব পড়েছে। সব মিলে বিষয়টা হচ্ছে এরকম যে যদি এই যে আবহাওয়াটা যদি আরো 12 দিন অবধি যদি এই সূর্যের দেখা যদি না মেলে, তাহলে যে পরিস্থিতি যেটি গিয়ে দাঁড়াবে, যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আমরা যেটা দেখেছি যে রংপুর বিভাগীয় কমিশনার যেটি বলেছেন যে 7,500 করে কম্বল এসেছে, সেই কম্বলটা হয়তো মাঠে দেয়া হচ্ছে, কিন্তু এটির প্রয়োজনের তুলনায় একেবারে নগণ্য। এবং আমি আরেকটি তথ্য দিই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু বেড়েছে যারা শিশু এবং এই শীতজনিত যে রোগ, সেই রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, এবং আগুন পোহানো রোগীর সংখ্যাও বেড়েছে। বুঝতে পেরেছি মাজহার, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর সড়কে বৈধ গাড়ির তুলনায় অবৈধ গাড়ি চলছে বেশি। নম্বর ও ফিটনেসবিহীন এসব যানবাহন যেমন বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি, তেমনই সৃষ্টি করছে যানজট ও অপরাধের সুযোগ। তবে সংশ্লিষ্টরা বলেছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত। হঠাৎ চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধি পেতে শুরু করেছে সুগন্ধি আতপ চালের দাম। বাজারে নতুন সুগন্ধি চাল না আসলেও বেশ বেড়েছে পুরাতন চালের মূল্য। নতুন চাল আসলে বাজারে আরো নৈরাজ্য বৃদ্ধির সংখ্যা খুচরা ব্যবসায়ীদের, অথচ ধানের দাম পাচ্ছেন না কৃষকরা। অভিযোগ, মধ্যস্বত্বভোগী ফড়িয়া আর মজুতদারি করে বাড়ানো হচ্ছে ধানের দাম।
চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ২৫০০ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে সুগন্ধি আতপ ধান। অন্তত ৮০০০ মেট্রিক টন চাল উৎপাদন হলেও মজুতদারদের সৃষ্ট কৃত্রিম সংকটে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ২ সপ্তাহ আগেও পুরাতন সুগন্ধি চালের দাম ছিল কেজি প্রতি ১০০ থেকে ১১০ টাকা। হঠাৎই বৃদ্ধি পেয়ে দর ঠেকেছে প্রায় ১৫০ টাকায়। নতুন চাল বাজারে আসার কথা থাকলেও ধান ফড়িয়াদের হাতে জিম্মি সবাই। বাজার এখনো সয়লাভ পুরাতন সুগন্ধি আতপ চালেই। মাস খানেক আগে আপনি ১২০ টাকা কেজি দরে সর্বোচ্চ ভালো যেটা খোলা চালটা এটা কিনেছি, এখন মানে অস্বাভাবিক দাম হয়ে গেছে। ধানের জমিগুলো ঘুরে দেখা গেছে মাসখানেক আগেই চিনিগুড়া ও বৃধান ৩৪ সহ সুগন্ধি আতপ ধান ঘরে তুলেছেন কৃষক। এবছর আবাদ ভালো হলেও অবিকৃত রয়ে গেছে তাদের ফলন। নতুন চাল না আসায় খুচরা বাজারে এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে পুরাতন আতপ চালের দাম। কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে খুচরা পর্যায়ে, কারণ ব্যবসায়ীরা বলতে পারছে না। নতুন ধান বা নতুন চাল আমরা এখনো আমাদের দোকানে আসেনি, তাতে আপনার দাম বেড়ে গেছে। সামনে কি হবে এটা বলা যাচ্ছে না। যারা মিল মালিক স্টক করে রেখেছে ব্যাপারীগুলো, এরা আপনার যদি কম দামে ছাড়ে তাহলে দেখা যাচ্ছে আমরা আগের দামে আবার দিতে পারবো, তাছাড়া আমরা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। চাষিরা বলছেন বিগত বছরগুলোতে এমনিতেই আতপ ধানের বাজার দর ছিল খুব কম। ধান বিক্রি করতে না পেরে অনেকেই গুনেছেন লোকসান। এবছর বাজারে ধানের দাম বাড়লেও ন্যায্য মূল্য বঞ্চিত কৃষকরা। অভিযোগ মধ্যস্বত্বভোগী ফড়িয়া আর মজুতদাররা সিন্ডিকেট করে বাড়াচ্ছে ধানের দাম। খালি শুনতে পাই যে বাড়ছে, কমছে, এলে ওই হামরা গুনঠে সবসময় ২০০-৪০০ কম। সারা দেশের লোক ন্যায্য মূল্য পাই না। ফড়িয়ার কাছে বিক্রি করছি, ফড়িয়ারা কাছে দাম নাই, তখন আমরা ওই সুবাদে মনে করছি দাম নাই, তার কারণে দিয়ে দিচ্ছি। শুনছি কি যে ২৫০০, ২৬০০ এরকম দাম, তো এই দামটা হলো তো লিছে কেটা? এই মিলাররা সিন্ডিকেট করছে আর নাহলে ব্যবসায়ী করছে। ধান বদ্ধ করে দিয়েছে, যারা মনে করে বুকে ৫ আপি হার মনে করে নিয়ে নিয়েছে ধান কম দরে দিয়ে আবার ধান বিক্রি বেশি দরে বিক্রি করছে। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ধানের দাম বৃদ্ধির বিষয়ে অবগত কৃষি অফিসও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিল মালিক ও মজুতদারদের সঙ্গতিপূর্ণ দাম নির্ধারণের আহ্বান কৃষি কর্মকর্তার। কৃষকদেরকে বলবো যে এই ধানটা তারা যেন বাজারে বিক্রি করে, আর যারা বিভিন্ন মানে অটো রাইস মিল আছে তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যেন এই বাজারের সাথে সঙ্গতি রেখে তারা কৃষকদের কাছ থেকে ধান যেন ক্রয় করে। তাহলে কি হবে যে কৃষকরা লাভবান হবে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। ন্যায্য মূল্য না পাওয়ায় সুগন্ধি আতপ ধান উৎপাদনে নিরুৎসাহিত হবেন কৃষকরা, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে আটকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারটিকে উদ্ধার করেছে বন বিভাগ। বিশেষজ্ঞদের নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে অচেতন করা হয়। উদ্ধারকৃত বাঘটিকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছে। পুরো সুন্দরবন জুড়েই যার দাপুটে বিচরণ, সেই রয়্যাল বেঙ্গল টাইগারই অসহায় অবস্থায় চোরা শিকারীদের ফাঁদে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক জানান, মোংলার বৈদ্যমারি ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খাল পাড়ে বনের ভেতর পেতে রাখা চোরা শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘটি। শনিবার এই খবর পান বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সকালে যে কুয়াশা ছিল, কুয়াশার ভিতর দিয়ে যাইতে পারি না, পরবর্তী আমরা নিশ্চিত হয়েছি যে আসলে ফাঁদে আটকে গেছে। বাঘটা সম্ভবত বেশ শক্তিশালীও আছে। আমরা সেটাকে রেস্কিউ করার জন্য বন বিভাগ আমরা সার্বিক চেষ্টা করতেছি। বাঘ উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রোববার সকাল থেকে অভিযান শুরু করে বন বিভাগ। অভিযানে অংশ নিতে ঢাকা থেকে যান একজন ভেটেরিনারি সার্জন। পরে বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে অচেতন করে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য পাঠানো হয় খুলনায়। আমাদের যে ঢাকার টিম সহ আমরা রেস্কিউ করলাম। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই বাঘটা পুরুষ বাঘ, অ্যাডাল্ট বাঘ। অজ্ঞান করে এখন আমরা এটাকে নিয়ে যাচ্ছি রেস্কিউ করে। সঙ্গে সঙ্গে স্যালাইন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এত বেশি দুর্বল যে ঠিকানো মুশকিল। সুন্দরবন জুড়ে অবৈধ শিকারীদের দৌরাত্ম্য কমাতে বন বিভাগের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। যদি বন বিভাগ কঠোরভাবে এটা পদক্ষেপ নেয় এবং তারা এই লোকদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা নেয় তাহলেই সম্ভব শুধু এই ফাঁদ এবং এই যারা ফাঁদ পাতে তাদেরকে রুখে দেওয়া। যারা ফাঁদ তৈরি করছে, যারা এই ফাঁদ তাদেরকে
অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করে যে সঠিক বিচারটা করা হচ্ছে না, যার কারণে এই ফাঁদগুলো তৈরি হচ্ছে এবং ফাঁদগুলো বারবার এই ফাঁদে আটকা পড়তেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনের বাংলাদেশ অংশে এখন 125টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।